Okay, so you all know that this is our first class of this new paid batch, and in this class, I'm going to talk about IPA, that is called International Phonetics Alphabet. I'm going to give you some concept about English pronunciation. আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ, মেইন কোর্স, মেইন কন্টেন্টে অ্যাক্সেস করার আগে, প্রবেশ করার আগে প্রোনাউন্সিয়েশন সম্পর্কে একটা ভালো কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। এবং প্রোনাউন্সিয়েশনটা শিখতে হয় এই আইপিএ কে ফলো করে। আইপিএ কি সেগুলো নিয়ে আমি ইন ডিটেলসে কথা বলছি, জাস্ট একটু ওয়েট করবেন। আপনি ইংলিশ গ্রামার শেখেন, স্পোকেন শেখেন বা রাইটিং শেখেন, যেটাই আপনি শেখেন না কেন, যদি প্রোনাউন্সিয়েশন বা একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড এর সঠিক সেই উচ্চারণ করতে না পারেন একটা ওয়ার্ডকে, তাহলে সেই শেখাটা কখনো ফ্রুটফুল হবে না। আপনি যত ভালোই শেখেন না কেন, সঠিকভাবে উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে এক নাম্বার কথা। আরেকটা বিষয় আমি দেখাবো আপনাদের যে হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ, আমরা কিভাবে ইংরেজি শেখাটা শুরু করতে পারি। অর্থাৎ আমি আপনাদের সামনের দিকে যে ক্লাসগুলো নিব সেগুলো কিভাবে নিব, ঠিক কোন ধরনের টপিকগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে, কোন বিষয়গুলো সম্পর্কে ভালো কনসেপ্ট থাকলে দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবো। এই কনসেপ্ট বা ধারণাটা আপনাদেরকে যদি আমি দিতে পারি, তাহলে দেখবেন দ্রুত আপনারা এই ভাষাটা শিখতে পারবেন। তো আমি শুরু করছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। তো আগে আমরা প্রোনাউন্সিয়েশনটা নিয়ে কথা বলি। দেখেন, এখানে বলছে আইপিএ। আইপিএ ইকুয়াল টু ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। এটা একটা কি, এই বিষয়টা মূলত কি? দেখেন, এখানে আরেকটা কথা বলছে, নাম্বার অফ লেটার অফ ডিফারেন্স টাইপস অফ ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন ভাষায় আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন বর্ণমালা থাকে। লেটার বলেন বা অ্যালফাবেট, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 26টা লেটার আছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে 26টা লেটার আছে, বাংলায় 50টা, আরবিকে 28, হিন্দিতে 44, রাশিয়ানে 33। অর্থাৎ এই যে এক একটা ভাষায় এক এক ধরনের বর্ণমালা বা অক্ষর আমাদের থাকে। এই এই বিভিন্ন আহ, বর্ণমালা থাকার কারণে, এই পরিবর্তনের কারণে আমাদের কিন্তু মূলত কিসের পরিবর্তন হয়? এই উচ্চারণের পরিবর্তন হয়ে যায়। যেমন দেখেন, ইংলিশে জাস্ট দুইটা লেটার টি অ্যান্ড ডি, এই দুইটা লেটারে বাংলার ত, ট, ঠ, ড, ঢ, ড, ঢ কতগুলো হচ্ছে? ট্রাই টু ফোকাস হেয়ার। জাস্ট ইংলিশে দুইটা লেটারে আমাদের বাংলায় কতগুলো হচ্ছে? 7টা। তাহলে ভাবতে পারেন, তাহলে ট, ট, ঠ, দ, ঢ, ড, ঢ এই সবগুলোই জাস্ট টি আর ডি দিয়ে ইংলিশে প্রকাশ করা যায়। এখন এই বিষয়টা মূলত কি, আমি একটু খুলে বলি আপনাদের। এখানে দেখেন আবার বলছে, এই যে বিভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন বর্ণমালা থাকার কারণে বিভিন্ন দেশের ভাষার উচ্চারণগত পার্থক্য দেখা যায়। এই সমস্যা দূর করার জন্য ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট কর্তৃক নিজস্ব বর্ণমালা প্রদান করেছে, যেটি সকল ভাষাভাষী দেশের মধ্যে প্রযোজ্য। এবং আইপিএ ব্যবহারের মাধ্যমে সকলের উচ্চারণটা সঠিক রাখার জন্য আইপিএ সিম্বলের উদ্ভব হয়েছে। সিলেবালটা কি দেখেন, দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। একটা শব্দের উচ্চারণকে ভাঙলে যার নিচে আর ভাঙা সম্ভব নয় তাকে সিলেবাল বলে। যেমন ইউনিভার্সিটি, এই শব্দে 5টা সিলেবাল আছে, ইউ, নি, ভার, সি, টি, 5টা। অ্যামং, অ্যামং, এখানে দুইটা আছে, অ্যামং। এই সিলেবাল গুলো জানতে হয়, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রচুর স্ট্রেসের ব্যবহার হয়। এবার একটা কথা বলি আপনাদের, আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি, জাস্ট আগে একটু ওয়েট করেন, একটু দেখে নেন জিনিসগুলো, আমি তারপর বোঝাচ্ছি, সবকিছুই ডিটেলসে বোঝাবো। এখানে দেখেন বলছে, দ্য নাম্বার অফ আইপিএ ফোনিমস ইন দ্য ওয়ার্ল্ড আর 44। পৃথিবীতে 44টা আইপিএ ফোনিম আছে। ফোনিম বলতে ধ্বনি। অর্থাৎ এই আইপিএ, এগুলো হচ্ছে মূলত সাউন্ড, নট লেটার। এই আইপিএ ফোনিমস আমাদের এর ভিতরে ভাওয়েল আছে 20টা, কনসোনেন্ট আছে 24টা। এই ভাওয়েলের ভিতরে আবার সিঙ্গেল ভাওয়েল বা মনোপথং আছে 12টা, ডাবল ভাওয়েল বা ডিপথং আছে 8টা। এই বিষয়গুলো মূলত কি দেখেন, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল লেটার হচ্ছে 26টা, এবং সেখানে 5টা ভাওয়েল, 21টা কনসোনেন্ট। আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে টোটাল 50টা লেটার আছে, সেখানে 39টা ব্যঞ্জন বর্ণ, 11টা স্বরবর্ণ, এরকম থাকে। এখন একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন, এই আইপিএটা মূলত কি?
আইপি হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা, ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন। ইংলিশে যেমন 26টা লেটার আছে, বাংলায় যেমন 50টা লেটার আছে, আরবিকে যেমন 28টা লেটার আছে, এই আইপিএ তারা নিজস্ব একটা ফোনিম, বা আপনি লেটারও বলতে পারেন, আপনি বলেন, বোঝার সুবিধার্থে সমস্যা নাই, তারা তৈরি করেছে যেখানে 44টা সিম্বল আছে। এই 44টার ভিতরে 20টা ভাওয়েল, 24টা কনসোনেন্ট, এবং এই 44টা কি জানেন? এই 44টা হচ্ছে সার্বজনীন। মানে হচ্ছে এরকম, মনে করেন আপনি ইংলিশ শিখতে যাচ্ছেন, এখন আপনি আমাকে বলছেন স্যার আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখবো, তো উচ্চারণ তো ভিন্ন হতে পারে, তো আমি আমেরিকান ইংলিশ শিখবো, নাকি ব্রিটিশ ইংলিশ শিখবো, নাকি অস্ট্রেলিয়ান ইংলিশ অ্যাকসেন্ট শিখবো, আমি কোনটা শিখবো? যেমন এই যে, মনে করেন আমি যদি একটা ওয়ার্ড লিখি, ফর এক্সাম্পল FATHER, ফাদার। ফাদার মানে কি? ফাদার মানে হচ্ছে বাবা। এই যে একটা ওয়ার্ড লিখলাম ফাদার, এইটা আমি যদি বলি FATHE আর ফাদার, এই ফাদার শব্দটা ব্রিটিশ ইংলিশে এই আরটা উচ্চারণ করে না, ফাদার, ফাদার, কিন্তু আমেরিকান ইংলিশে আবার আরটাকে পুরোপুরিভাবে উচ্চারণ করে। এখন আপনি কোনটা শিখবেন? আপনি তো ব্রিটিশও না, আমেরিকানও না, আপনি বাংলাদেশি। আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার, ইংরেজি ভাষাটা শেখা দরকার। আপনি কোন প্রোনাউন্সিয়েশন শিখবেন? এই জায়গাটাই হচ্ছে মেইন বিষয়। বোঝেন, নিজের ভাষা দিয়ে আগে বোঝেন। আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা কি? বাংলা। উই আর ইউজ টু টকিং ইন বাংলা, আমরা বাংলায় কথা বলতে অভ্যস্ত, আমরা বাংলায় কথা বলে থাকি, আমাদের মাতৃভাষা কি? বাংলা। এবার একটা বিষয় বোঝার চেষ্টা করেন, বাংলা মাতৃভাষা হওয়া সত্ত্বেও আপনি এক একটা ডিভিশন বা এক একটা বিভাগে চলে যান, দেখবেন আপনার অ্যাকসেন্টের চেঞ্জ হয় আঞ্চলিক ভাষার। বরিশালের মানুষের যে বাংলা, সেইটার সঙ্গে আপনি রাজশাহী অঞ্চলের মানুষের বাংলা মিলাতে পারবেন? সিলেট অঞ্চলের যে আঞ্চলিক বাংলা, তাদের যে অ্যাকসেন্ট, সেটার সাথে চিটাগাংয়ের আঞ্চলিক বাংলার অ্যাকসেন্ট আপনি মিলাতে পারবেন? যশোর অঞ্চলের যে আঞ্চলিক বাংলা বা যে অ্যাকসেন্ট, সেটার সঙ্গে আপনি ওই ময়মনসিংহ এই অঞ্চলের বাংলা মিলাতে পারবেন? দেখবেন হিউজ ডিফারেন্স পাওয়া যায়, প্রচুর। মানে তারাও বাংলায় কথা বলে, যারা বরিশালে থাকে, যারা নোয়াখালী থাকে, তারাও বাংলায় কথা বলে, কিন্তু যখন যখন আপনি সেই অ্যাকসেন্ট দুটোকে কম্পেয়ার করবেন, প্রচুর ডিফারেন্স পাবেন। তাহলে বাংলাদেশ তো ছোট একটা দেশ, বাংলাদেশ ইজ জাস্ট আ স্মল কান্ট্রি। এই ছোট একটা দেশে যখন এক একটা ডিভিশন, এক একটা ডিস্ট্রিক্টে গেলে অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে কোথায় ইংল্যান্ড, কোথায় আমেরিকা, আর কোথায় অস্ট্রেলিয়া, কোথায় নিউজিল্যান্ড, সে তো অনেক বড় বড় রাষ্ট্র, অনেক দূরে দূরে, সেখানে চেঞ্জ হওয়াটা তো স্বাভাবিক। ভাষা, মানুষের মুখের ভাষা অলওয়েজ চেঞ্জেবল, চেঞ্জ হতে থাকে। তো আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি ঢাকা, তার বাড়ি ময়মনসিংহ, আরেকজনের বাড়ি যশোর, আরেকজনের বাড়ি খুলনা, আরেকজনের বাড়ি চিটাগাং, একজনের বাড়ি রাজশাহী। মনে করেন 10টা জেলা থেকে বা 10টা ডিভিশন থেকে 10জন লোক ঢাকা শহরে আসছে। তারা প্রত্যেকেই শিক্ষিত, এডুকেটেড, লেখাপড়া জানে, একটা কর্পোরেট কোম্পানিতে জব করছে। এখন ওই 10জন ব্যক্তি যদি একটা গোল টেবিলের মিটিংয়ে বসে, যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, তারা কি তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে? বলবে না। কারণ তারা সেখানে সবাই শিক্ষিত, তারা একটা কোম্পানিতে চাকরি করে, তাদের এক একজনের বাড়ি এক এক জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে। কেউ বরিশালের, কেউ খুলনার, কেউ আপনার চিটাগাং, কেউ রাজশাহী, কেউ রংপুর, কেউ ময়মনসিংহ, কেউ সিলেট, এরকম বিভিন্ন জায়গা। 10জন কোথায় আসছে? ঢাকা শহরে। তারা একটা কোম্পানিতে জব করে এবং তারা একটা মিটিং করছে। সেই মিটিংয়ে তারা কি তাদের আঞ্চলিক ভাষায় কথা বলবে? যে যতটা পারে আঞ্চলিক ভাষা অ্যাভয়েড করে, পরিহার করে কথা বলার চেষ্টা করবে একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে, সাধু ভাষায় বা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলবে, যাতে করে তার কথাগুলো অন্য সবাই বুঝতে পারে। তারপরেও মানুষের ভিতরে একটা আঞ্চলিক টান থেকে যায়। আমার হোম টাউন হচ্ছে খুলনাতে, কিন্তু খুলনার যে একদম আঞ্চলিক অ্যাকসেন্ট, সেটাকে অ্যাভয়েড করে আমি এখানে আপনাদের সামনে লেকচার দিচ্ছি বা কথা বলছি, আমি বাংলায় কথা বলছি। তো আমি কথাগুলো এভাবে বলার চেষ্টা করছি যাতে করে আমার কথাগুলো আপনি যে অঞ্চলের থাকেন না কেন, যে জায়গার থাকেন না কেন, প্রত্যেকেই যেন ভালোভাবে বুঝতে পারেন,
প্রত্যেকেই যেন আমার কথাগুলো নিতে পারেন, আমার কথাগুলো যাতে করে সবার কাছে গ্রান্টেড হয়। কিন্তু আপনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন, সেই কথাটা এখানে অন্য ডিভিশনের যারা আছেন, ইভেন ওয়েস্ট বেঙ্গল থেকেও আমার কাছে কোর্সে ভর্তি হয়েছেন এমন স্টুডেন্ট আছেন, তারা কি ভালোভাবে বুঝতে পারবে? যেমন আমি যদি এখানে একটু আনমিউট করে দিই, সিলেটের কে আছেন বলেন দেখি, আঞ্চলিক ভাষায় একটু কথা বলেন। হ্যাঁ, সজীবুর বলেন তো। আমি আছি আবু ওবায়দ। হ্যাঁ, আপনি। স্যার আমি আছি। হ্যাঁ, 5-10 লাইন বলেন তো, একটু বাংলায় কথা বলেন তো আপনার এলাকার ভাষা। স্যার কি তো অবস্থা, ভালো আছেন নি আপনি? আরেকজন বলেন। খিতা খাইতাম স্যার, আমি তখন তো খেতে ইয়া খাইয়ান না। দেখছেন, এখন এই যে আপনারা যে কথাগুলো বললেন, এই কথাটা যে পশ্চিমবঙ্গ থেকে ক্লাস করছে পশ্চিম বাংলার ভাষা, হ্যাঁ, তারা অনেকটা সাধু ভাষায় কথা বলার চেষ্টা করে। ওই যে ইন্ডিয়ান সিরিয়ালে দেখছেন না, এখন তারা কি আপনার কথা বুঝবে? কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের ভিতর থেকে কেউ আছেন এখানে, জয়েন করেছেন ওয়েস্ট বেঙ্গলের ভিতর থেকে? আনমিউট করেন তো। আচ্ছা। হ্যাঁ, বলেন তো জি আপনার। স্যার আমি আছি। হ্যাঁ, আপনার বাসা কোথায়? এটা বলো, ওয়েস্ট বেঙ্গল। মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। আপনি 2-5 লাইন বলেন তো। আচ্ছা স্যার, ভালো আছেন? হ্যাঁ, এরপর আপনি। হাফিজ শফিকুল আপনি। স্যার, হ্যাঁ, আপনি আমি কি আছি করেন, স্যার, কোন জায়গায় বাসা? আমি উত্তর দিনাজপুর থেকে। কিন্তু উত্তর দিনাজপুর থেকে, ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুর থেকে। হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, দেখছেন এই যে এনাদের যে অ্যাকসেন্টটা আর আপনার সিলেটে যে থাকে তার যে অ্যাকসেন্টটা, আমাদের অনেকটা ডিফারেন্স না, চেঞ্জ না? এখন একজন ব্রিটিশ বাংলাদেশে আসবে বাংলা শিখতে, এখন আপনি তাকে কোনটা শিখাবেন? কলকাতার বাংলা শিখাবেন না সিলেটের বাংলা শিখাবেন? আপনি কি বলবেন যে আপনি কোন অ্যাকসেন্ট শেখেন? আপনি তাকে শেখানোর চেষ্টা করবেন যেটা বইয়ের ভাষায় আছে, যেটা সাধু ভাষায়, যে যে কথাটা সর্বজন গ্রান্টেড হয়, যে কথাটা সবাই শুনতে পারে বা বুঝতে পারে। তো আমি যেভাবে কথা বলছি, আমি চেষ্টা করছি এভাবেই কথা বলার, যাতে করে আমার কথাগুলো সবাই শুনতে পারে, বুঝতে পারে, নিতে পারে। অর্থাৎ কথাটা সর্বজন গ্রান্টেড হতে হবে। তাহলে আপনি আমেরিকান অ্যাকসেন্টও শিখতে যাবেন না, ব্রিটিশ অ্যাকসেন্টও শিখতে যাবেন না, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টও শিখতে যাবেন না। এমন একটা অ্যাকসেন্ট শিখবেন যেটা আমেরিকাতেও গ্রান্টেড হয়, ইংল্যান্ডেও গ্রান্টেড হয়, অস্ট্রেলিয়াতেও গ্রান্টেড হয়। এবং সেই অ্যাকসেন্টটা শেখার জন্য মূলত আইপি এর উদ্ভব হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যদি আইপিএ মেনটেন করে, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, এইটা মেনটেন করে যে কোনো ওয়ার্ডের প্রনাউন্স করেন, উচ্চারণ করেন, সেটা সর্বজন স্বীকৃত, সর্বজন গৃহীত হবে। আমার এই কথাটা আপনারা কেউ বুঝতে পারছেন কিনা, আমি একটু যদি গুগলে যাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি দেখেন গুগলে লিখবো যে ইংলিশ ওয়ার্ড কনভার্টার কনভার্টার ইনটু আইপিএ, অর্থাৎ আইপিএ থেকে ইংলিশ ওয়ার্ড কনভার্ট করব। মনে করেন আমাদের এরকম একটা শব্দ, ফর এক্সাম্পল EDUCATION, এই শব্দটার উচ্চারণ আমরা কি বলবো? খোলা চোখে এডুকেশন, এ ডু কেশন, এডুকেশন, অনেকে এডুকেটনও বলে, হ্যাঁ বলে ফেলে না? কিন্তু এইটাকে, এটা একটা ইংলিশ ওয়ার্ড, ইংলিশ লেটার এখানে আছে, এইটাকে যদি আমি আইপিএ তে কনভার্ট করি, দেখেন এইখানে আমি যদি একটা পেস্ট করি, আপনার জানি না মনে হয় ছোট দেখা যাচ্ছে স্ক্রিন, দেখেন এই যে শো ট্রান্সক্রিপ্ট, প্র্যাকটিক্যালি ভাষাটাকে বুঝতে হবে। শো ট্রান্সক্রিপ্ট, এইটা চলে আসছে, এটার এটার প্রোনাউন্সিয়েশনও দিয়ে দিয়েছে। হেইশন। এই দেখেন বলছে, হেইশন। এই দেখেন আমি এটা টেনে নিয়ে আসি একটু, তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই এডুকেশনকে আমি যদি আইপিএ তে কনভার্ট করি, আমার এরকম কিছু সিম্বল আসে, এই যে, এই দেখেন, এই যে, আশা করি আপনারা দেখতে পারছেন, এই ফাদারটা কেটে দিই। এই দেখেন, এডুকেশনকে আইপিএ তে কনভার্ট করে আমি এইরকম একটা সিম্বল নিয়ে আসলাম। এইগুলো হচ্ছে সব আইপি এর ফোনিম। এবং এই যে ইংলিশে যে এডুকেশন লেখা, এই এই আইপিএ তে এইটা হচ্ছে ই, দেন এই যে ডি আর থ্রির মতো একটা সিম্বল দেখা যাচ্ছে, এটাকে আইপিএ তে বলে জ সাউন্ড, বর্গের জ আছে না আমাদের, সেই জ সাউন্ড বলে। দেন ইউ, এটা ইউ, দেন একটা স্ট্রেস আছে উপরে। এরপর কে, এই ই আই, এটা হচ্ছে একটা ডিপথং।
ইংলিশ ইংলিশ এই আইপিএ তে ডিপথং এবং মনোপথং এবং টিপথং থাকে। এই ই আই এর মানে হচ্ছে এই। এরপর এই যে এফ এর মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই যে এটা এটা যে ফাংশনের মতো, এটাকে বলে তালিবস্য, স সাউন্ড, তালিবস্য। আবার এই উপরে দেখেন উল্টো দিকে ই, এটা অ সাউন্ড, স, স, দেন ন, অনেশ্বর বা এন, ন। অর্থাৎ এই এডুকেশনকে আমি যদি আইপিএ মেনটেন করে প্রোনাউন্স করি, এর উচ্চারণটা হচ্ছে এডুকেশন, এডুকেশন। এই কর উপর একটা চাপ দিতে হবে, স্ট্রেস আছে তাই একটু জোরে বলতে হবে, এডুকেশন। তো এডুকেশনকে এডুকেশন না বলে আমি যদি বলি এডুকেশন, এডুকেশন, সেটা আপনি ইউএসএ তে গিয়ে বলেন বা ইংল্যান্ডে বলেন বা অস্ট্রেলিয়ায় বলেন, সব জায়গায় গ্রান্টেড, এবং ইট উইল বি ইয়োর কারেক্ট প্রনাউন্সিয়েশন। যে কথাগুলো বললাম, এবার আপনারা বলেন যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা, আমি কি বলছি। কেউ কি বুঝতে পেরেছেন কোনো কিছু? জি স্যার, বুঝতে পারছি। জি, ইয়েস স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। এই হচ্ছে মেইন জি বিষয়। স্যার। হ্যাঁ, এই হচ্ছে মেইন বিষয়। অর্থাৎ আমাদের বাংলায় আমার আমার আঞ্চলিক ভাষা একরকম আছে, সেটা থাকা সত্ত্বেও আমি লেখাপড়া শিখতেছি, বড় হচ্ছি, ভালো জায়গায় যাচ্ছি, ভালো পজিশনে যাচ্ছি, আরো 10 জন মানুষের সাথে মিশতেছি। সেখান থেকে আমার ভাষাটা অটোমেটিক্যালি, যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা যে সাধু ভাষা বা যেভাবে সবার সামনে কথা বলা যায়, সেটা আমি শিখে যাচ্ছি, সেটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কিন্তু ইংলিশ তো আর আপনার মাদার টাং না, এটা তো অটোমেটিক্যালি হবে না। তো এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আপনার এখন কোর্স শেখা লাগবে, শেখা প্রয়োজন বা দরকার। এখন এইটা আপনি ওই সঠিকভাবে বলতে গেলে, ফর্মালি বলতে গেলে, আপনি তো ওই আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ফলো করলে হবে না। তাহলে একটা ফলো করলে আরেক দেশে গেলে তো তারা আপনাকে মারবে। আপনি বরিশালের ভাষা শিখে সিলেটে গিয়ে বললে তারা বুঝতে পারবে? পারবে না। তাহলে আপনার কি করতে হবে? আপনার ফর্মাল একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেটা সব জায়গায় গ্রান্টেড হয়। আর তার জন্য এই আইপিএফ মেনটেন করতে হয়, আইপিএফ ফলো করে ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। এটা হচ্ছে মেইন কথা। এই জন্য এইখানে দেখেন, এই প্রত্যেকটা ইংলিশ লেটারের আইপিএফ ফর্মটা কেমন দেখতে সেটা দেওয়া আছে। যেমন এ, এ এর আইপিএফ ফোনিমটা হচ্ছে ই আই, এই। দেন বি আই, এরপর একটা কোলন, কোলন মানে দীর্ঘ বি, একটু টেনে বলতে হয়, বি, সি, ডি, ই, এফ, জি। এই জ সাউন্ডটা হচ্ছে D3 I, দেন কোলন। এ দেখেন এটা হচ্ছে জ সাউন্ড। আমাদের যে জ, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও। দেখেন ও, যেটা ওটাকে উল্টো দিকে ই, দেন একটা ইউ, ও, ও। অর্থাৎ আমরা বলি না স্পোকেন ইংলিশ, ইট উইল বি স্পোকেন, ও। আমরা বলি না গো, যাও, গো, ও। পি, কিউ, ও, এস, টি, ইউ, ভি, ডাবল ই, এক্স, ওয়াই, জেড। তো এই আইপিএ নিয়ে আমার অনেকগুলো ডিটেলস ক্লাস আছে। যখন আমি মেইন স্পিকিং শুরু করব তার আগে এই আইপি এর উপর ডিটেলস কিছু ক্লাস আছে, তখন আমি আপনাদের দেখাবো। এগুলো হচ্ছে ডিপ থং, যেমন টেক, বয়, বয়, ফিয়ার, কিয়ার, গো, হুয়ার, খাও, আও। এটা হচ্ছে আও সাউন্ড, এটা হচ্ছে উয়া সাউন্ড, ও, অ, পু। হ্যাঁ, এটা হচ্ছে ও, গো, ও, ও। ইয়া, ইয়া সাউন্ড, ই, এ, ইয়া। খেয়া, ফিয়ার, ফিয়ার, ফি, অ, ইয়া। এটা এয়া, এটা ইয়া। এরকম অই সাউন্ড, ও, অ রস্যই, অই। আমরা এটাকে বয় বলি না, বয়, বয়, এরকম হয়। আই, বাই, এই, ই, ই, আই, এই, টেক, এরকম। তো এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, পরে আমি এগুলো আপনাদের ইন ডিটেলসে দেখাবো। আপাতত প্রাইমারি লেভেলে প্রোনাউন্সিয়েশন কারেক্ট করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে জাস্ট এইখানে যেগুলো আছে এইটাকে যদি আপনি একটু কারেক্ট শেপে নিয়ে আসতে পারেন, তাহলে এটা আপনার ঠিক হয়ে যাবে, কারেক্ট হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখেন, এখানে কি বলছে যে আমাদের ইংরেজিতে যে 26টি লেটার আছে, এদের সঠিক প্রোনাউন্সিয়েশন কি হবে। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, O, S, T, ইউ, ইয়ো। ই, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড আর জি। তো যেগুলো বেশি মনে রাখতে হবে আমাদের, কোনগুলো? যেগুলো বেশি মনে রাখতে হবে, যেমন এই, জে, কে, ও, পি, কিউ, ও, টি, ডাবল। তাহলে এখানে কয়টা আছে? 3 আর 3 6, 7 8 9টা।
এই 9টা লেটারকে যদি আপনি কারেক্ট একটা শেপে নিয়ে আসতে পারেন, তাহলে শত শত হাজার হাজার ওয়ার্ডের সঠিক প্রোনাউন্সিয়েশন আপনি করতে পারবেন, বা এটা হয়ে যাবে। যে যদি এই 9টা ওয়ার্ড, এই 9টা লেটার আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে প্রোনাউন্স করি সেভাবে করতে অভ্যস্ত নই, তো এটা একটু যদি করতে পারেন তাহলে এটা আমাদের জন্য বেশি ভালো হবে। আবারও বলছি, 3 4 বার 5 বার পড়বেন এটা আমি পাঠিয়ে দেওয়ার পর। এই, যেই, খেই, ও, ফি, কিউ, ও, টি, ডাব্লিউ। এই, যেই, খেই, ও, ফি, কিউ, ও, টি, ডাব্লিউ। এই 9টা লেটার কারেক্ট ওয়েতে প্রোনাউন্স করার পর এইখানে কিছু টাং টুইস্টার আছে। এই টাং টুইস্টার গুলো একটু প্র্যাকটিস করতে হবে। এটা করতে পারলে কি হবে, এটা করতে পারলে মুখের জড়তা কাটে, ফ্লুয়েন্সি বাড়ে, ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট হয়। কি প্র্যাকটিস করতে পারলে বললাম? টাং টুইস্টার। অর্থাৎ এই বাক্যগুলোর ভিতরে এই যে লেটারগুলো যেখানে দেখবেন সেই অনুযায়ী আপনি চেঞ্জ করে ফেলবেন এই লেটারের উচ্চারণটা। যেমন এই পটাকে আপনি ফর মতো উচ্চারণ করেন, এই টটাকে ঠর মতো উচ্চারণ করেন, এই আরটাকে একটু উজ্জ্ব রাখেন। যেমন ফিটার, ফিটার, ফাইফার, pick a pickled peppers, Peter Piper picked a pickled peppers. Pickpocketing in public transport, টটা ঠ, দেখেন ট্রান্সপোর্ট নট ট্রান্সপোর্ট, টটা ঠ, হ্যাঁ, ট্রান্স, পটা ফ, ওটা ও, এই টটা আবার ঠ, তাহলে ট্রান্সপোর্ট। পোর্ট্রেট আ পেইনফুল পিকচার, portrait a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday, not Thursday, Thursday, Thursday. Eta, day, Thursday. Picture a prominent poet, Phoebe Shelley, portrays the perfection of poetry arena. Potter for picture of prominent poet, Phoebe Shelley, portrays the perfection of poetry arena. কম্পেয়ার করতে পারেন? আমি যদি আমার মতো করে সিম্পলি যেভাবে আমরা ইংলিশে কথা বলতে অভ্যস্ত বা বলি সেভাবে যদি বলতাম তাহলে কেমন হতো এটা? আমরা বলতাম যে মিস্টার টাং টুইস্টার ট্রাইড টু ট্রেন হিজ টাং টু টয়েস্ট অ্যান্ড টার্ন টু লার্ন লেটার টি। পাপা প্লিজ পে দ্য পেয়াবল পেমেন্ট অফ পেন পেপার অ্যান্ড পেন্সিল টু দ্য পেপার হাউস। টেক দ্য টোটাল টিম ইন দ্য টি গার্ডেন টু টেক দ্য টেস্ট অফ এভরি টি স্পুন অফ টি ইন দ্য টি টাইম। কিন্তু আমি যদি এই লেটার গুলোকে মেনটেন করে কথা বলি তখন আমার কি হচ্ছে? মিস্টার ঠাং টুইস্টার, নট টাং টুইস্টার, মিস্টার ঠাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ ঠাং টু টয়েস্ট অ্যান্ড টার্ন টু লার্ন লেটার টি, লেটার টি, লেটার টি। মিস্টার ঠাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ ঠাং টু টয়েস্ট অ্যান্ড টার্ন টু লার্ন লেটার টি। Papa, not Papa, Papa, please pay the payable, not payable. Pota, for. এটা, এই, pay the payable, পটা ফ, এটা এই, আবার এই পাশে যে এটা, এটাও এই, payable, payment not payment, payment, পটা ফ, এটা এই, payment, টটা ঠ। A pen, paper and pencil to the paper house, to the paper house. আমরা এটা বলি কি, টেক দ্য টোটাল টিম ইন দ্য টি গার্ডেন, কিন্তু টেক নট টেক, টটা ঠ, এটা এই, টেক দ্য টোটাল নট টোটাল, টটা ঠ, ওটা ও, টোটাল, টোটাল, ও, টোটাল, team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. আমরা বলি concentration, but concentration. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable, not profitable. Pota for pro p table, tota tho, eta a. So profitable, profitable.
Pronouncing tongue twister. T is tough text. Talented teacher technically tease the T sound when taking by using T. Pronouncing tongue twister. T is tough text. Talented teacher technically tease the T sound when taking by using T. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. For the day, they call it the red carpet carnival. They call, not আমরা বলি কল, তুমি আমাকে কল করো, তাই না? এই কটা খ, এই ওটা অ, অ, they call, oh, call it, they call it the red carpet carnival. A pair of paper paves the panic of pathetic pair in the past parliament. In Prague, the party passed with a patient patiently to patronize the parish park and polo, which were the part of commitment that written in the page of payable parcel paper. A pair of paper paved the panic of pathetic pair in the past parliament. In Prague, the party passed with the patient patiently to patronize the parish park and parlor, which were the part of the commitment that written in the page of payable parcel paper. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. Pronouncing tongue twister, T is tough text. Talented teacher technically teach the T sound when taking by using T. Pronouncing tongue twister, T is tough text. Talented teacher technically teach the T sound when taking by using T. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Canadian coffeehouse KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Canadian coffeehouse KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Take the total team in the tea garden to take the taste of every teaspoon in the tea time. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Picture of prominent poet P.B. Shelley portrayed the perfect perfection of poetry arena. Picture of prominent poet P.B. Shelley portrayed the perfect perfection of poetry arena. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Pickpocketing in public transport portrayed a painful picture. Pickpocketing in public transport portrayed a painful picture. Peter Piper picked a pick of pickled peppers. Peter Piper picked a pick of pickled peppers. Pickpocketing in public transport portrayed a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet P.B. Shelley portrayed the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Canadian Coffeehouse KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Pronouncing tongue twister T is tough tax. Talented teacher technically teach the T sound when taking by using T. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. A pair of paper paved the panic of pathetic pair in the past parliament. In Prague, the party passed with a patient patiently to patronize the parish poor and parlor, which were the part of the commitment that written in the page of payable parcel paper. So you have to you have to practice it. প্রচুর পরিমাণে এই টাং টুইস্টার গুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং আমি আপনাদের কনভারসেশন একটা গ্রুপ ওপেন করে দিব। সেই গ্রুপটা ওপেন করে দিলে
যে ভয়েস রেকর্ড অপশন থাকে হোয়াটসঅ্যাপে, ওই ভয়েস রেকর্ড অপশন দিয়ে আপনারা এটা প্র্যাকটিস করবেন, গ্রুপে পোস্ট করবেন, মোবাইলে রেকর্ড করবেন, আমাকে দিবেন ইনবক্সে, নিজেও শুনবেন। নিজের ভিতরে কনফিডেন্ট পাওয়া যায়। গ্রুপে পোস্ট করবেন, একজন আরেকজনেরটা শুনবেন, শুনে এখান থেকে কিন্তু মুখের জড়তা কাটে, ফ্লুয়েন্সি বাড়ে। এটা প্র্যাকটিস করে ফেলতে হবে। কিভাবে করবেন? আগে এই 9টা লেটারকে 10 বার পড়বেন, পড়ার পর এইগুলো প্রত্যেকটা সেন্টেন্স 5 বার করে পড়বেন। দেখবেন অনেক সুন্দর একটা শেপে চলে আসবে। আর সঠিকভাবে প্রোনাউন্সিয়েশনটা শেপে চলে আসলে নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাওয়া যায়, প্রচুর বলতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে। তো এটা আপনারা একটু করবেন। সবাইকে কি আমি বোঝাতে পারলাম? হোয়াটসঅ্যাপের আমাদের ভয়েস রেকর্ড অপশন আছে না? বুঝতে পারছেন আমি কি বললাম? আমি হোয়াটসঅ্যাপে জি স্যার সব কনভারসেশন গ্রুপ করে দিব, দিলে হ্যাঁ, কনভারসেশন গ্রুপ করে দিলে ভয়েস রেকর্ড অপশন থেকে আপনারা এটা প্র্যাকটিস করবেন। আমরা প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখবো। আমি ফ্রি ক্লাসে অনেক দ্রুত কথা বলতাম, একসঙ্গে অনেক কিছু দেখাতাম, এখানে কিন্তু সেটা করছি না, ধীরে সুস্থে সবকিছু বলছি বা দেখাচ্ছি, তাই না? তো আপনাদের সেটা নিতে হবে, ঠিক আছে? এই প্র্যাকটিস গুলো করতে হবে, ওকে? তো এখন আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি, যে এই যে ক্লাসগুলো নিচ্ছে আজকে, তো প্রোনাউন্সিয়েশনের উপর ক্লাসটা দেখাচ্ছি। এর সঙ্গে আমি আরেকটা বিষয় একটু দেখাই, যে আমাদের সামনে যে ক্লাসগুলো আমরা করব সেগুলো কিসের উপর করব, কিভাবে করব। এটা আপনাদের ফ্রি ক্লাসেও বলেছিলাম, যারা ফ্রি ক্লাসগুলো করেছিলেন বা ছিলেন তারা একটা ভালো কনসেপ্ট পেয়েছেন আমি মনে করি, ধারণা পেয়েছেন। বাট সবাই তো আর সেখানে ফ্রি ক্লাসগুলো লাস্ট পর্যন্ত করতে পারেননি, বা সবাই হয়তো থাকতে পারেননি। তো আমি একটু বলি, জাস্ট ওয়েট এ মিনিট। তো আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের মেইন প্ল্যানটা কি হবে। দেখেন আমি এই এই হেডলাইনটা একটু দেই, যে হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ। এটা আমার যে বইটা আছে, আমার বইটা আপনারা ওয়েবসাইট থেকে যদি অর্ডার করতে না পারেন, যারা অর্ডার করতে চান, হোয়াটসঅ্যাপে আমাকে ইনবক্সে নক দিয়ে অর্ডার করতে পারবেন। এটা কাছে রাখলে আপনারা দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। এই বইতেই যা যা আজকে পড়ালাম না, প্রোনাউন্সিয়েশন, টাং টুইস্টার, সবকিছু এই বইটার ভিতরে আছে, ঠিক আছে? আমার নিজের হাতে লেখা। এটার প্রাইস হচ্ছে 400 টাকা। এটার ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 100 টাকা, ঢাকার বাইরে 130 টাকা, টোটাল 530 টাকা। আর ঢাকার ভিতরে হলে 500 টাকা দিয়ে এই বইটা আপনারা নিতে পারবেন। এটা অনেক বড় একটা বই, এই বইয়ের আলাদা পিডিএফ ফাইল নেই। পিডিএফ যে বইয়ের আছে সেটা আমি দিব আপনাদের। 139 পেজের একটা বই আছে, আর এমনি বাদ বাকি সবগুলো ক্লাসের তো পরপর পিডিএফ ফাইল পাবেন। কিন্তু এটা 400 পেজের একটা বই। এই বইটার ভিতরে আপনার সবকিছুই আছে, ওভারঅল আমি কোর্সে যা কিছু পড়াবো। আমি ওয়েবসাইটে লিংক দিয়ে দিব আপনাদের গ্রুপে, পারলে এটা অর্ডার করবেন। আর অনেকেই ভর্তি হয়েছেন, টাকা সবার কাছে নাও থাকতে পারে, তো এখনই দিতে না পারলে 2 দিন, 4 দিন, 5 দিন পরে দিয়েন, বাট বইটা কেনার চেষ্টা করবেন। এটা আমি ফোর্স করছি না কাউকে যে আপনার নিতেই হবে, জোর করছি না যে কিনতেই হবে, বাট চেষ্টা করবেন এটা কেনা। এটা কাছে রাখলে এটা আপনার জীবনে একটা বড় সম্পদ হবে। আমার কোর্স আর কত দিনে, 2000 টাকা দিয়ে কোর্স করছেন, 3 মাস পর বা 6 মাস করলেন, যতদিন করেন না কেন, আহ এই বইটা তো সারা জীবন থাকবে আপনার কাছে। এটা হচ্ছে মেইন কথা, বুঝতে পারছেন? তো যদি পারেন তো নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর যে কথাটা বলছি, আর এখনই যে নিতে হবে বিষয়টা এরকম না, আপনাদের আপনাদের সুবিধা মতো টাইমে এটা নিয়ে নিন, কিনে নিন, ঠিক আছে? এটা প্রতিদিনই প্রচুর পরিমাণে সেল হচ্ছে, প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারে চলে যাচ্ছে। আর কোর্স যেহেতু শুরু করেছেন, শুরু থেকে নিলে আপনাদের জন্য ভালো হয়। যাদের টাকা পয়সার সমস্যা নেই, শুরু থেকেই নেওয়ার চেষ্টা করবেন। আর এই যা যা পড়াচ্ছি এদের পিডিএফ ফাইল আমি দিব আপনাদের, সমস্যা নেই। বাট বইতে আরো সুন্দরভাবে সবকিছু সাজানো আছে। পিডিএফ ফাইল তো ভাগ ভাগ করা থাকে, সব আলাদা আলাদা। এই জন্য আর কি বলছি। তো দেখেন, আমরা এই হেডলাইনটা দিব যে হাউ ক্যান উই স্টার্ট। এই যে বইটা, এই বইয়ের যে টাকাটা, এই বইয়ের টাকা আমি নেই না, এটার যে লভ্যাংশের টাকা, এটা জাস্ট আমার লেখা। এটা আহ, ওখানে একটা সোসাইটির নাম দেওয়া আছে, সোনামুখ শিক্ষা পরিবার, অর্থাৎ একটা সোশ্যাল অর্গানাইজেশন, তারা দারিদ্র শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, এবং ওই বইয়ের লভ্যাংশের সব টাকা সেখানেই যায়। ওই এই বইটা করতে, বইটা যখন প্রথম করি, প্রথম বের করি, তখন 1000 কপি বের করছিলাম। তখন এই বইটা করার জন্য আমি 2 লক্ষ টাকা প্রদান করছিলাম, এবং আরেকজন ছিলেন উনি পুলিশ সুপার, তিনি আমাকে 1 লক্ষ টাকা দিছিলেন। টোটাল 3 লক্ষ টাকা খরচ করে প্রথমে এই বইটা করা ছিল। তারপরে আরো অনেকগুলো কপি করা লাগছে, সেগুলো এই বইয়ের লভ্যাংশের টাকা দিয়েই তখন হয়ে গেছে। বাট আমার ওই যে টাকাটা আমি এই বইটায় দিয়েছিলাম, এটাও আমি নেইনি।
এই সব টাকাই সেখানে চলে যায়। এটা হচ্ছে আহ, আর আমি যেভাবে পড়াই, যেভাবে শিখাই, সবকিছু সেভাবেই এখানে করা আছে, লেখা আছে বা দেওয়া আছে। আহ, পারলে আপনারা নেওয়ার চেষ্টা করবেন একটা, আপনাদের জন্যই ভালো হবে। তো দেখেন, হাউ ক্যান ইউ স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে আমরা ইংরেজি শেখা শুরু করতে পারি, কিভাবে আমরা ইংরেজি শেখা শুরু করতে পারি। তো আমি আপনাদেরকে বলছিলাম যে ফর ডেভেলপিং ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেয়ার ইজ আ বেসিক স্ট্রাকচার। ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা প্রাইমারি স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটার কথা আমি কি বলছিলাম, যে ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। এটা আমি অনেকগুলো ক্লাসে দেখিয়েছি। এই সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন থাকে যে কোনো একটা বাক্য তৈরি করতে গেলে। এই নাউন প্রোনাউন গুলো কি? এগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ, এগুলো নিয়ে আমি ইন ডিটেলসে কথা বলবো। এই সাবজেক্টের পরেই যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে ভার্বের প্রয়োজন হয়। আফটার দ্য সাবজেক্ট উই নিড টু ইউজ ভার্ব। ভার্বের পরে আমার এক্সটেনশন, এই এক্সটেনশনের জায়গাটাতে আমার অবজেক্ট থাকতে পারে, অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস থাকে। এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম, এটা আপনাদের যারা ফ্রি ক্লাসে ছিলেন আমি দেখিয়েছিলাম। ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটাকে মেনটেন করেই তৈরি হয়। প্রায় 90% বাক্য এই স্ট্রাকচারকে মেনটেন করে তৈরি হয়। এখন আমি কি বলছিলাম, যে সাবজেক্ট জিনিসটা কি, সাবজেক্ট বিষয়টা কি? সাবজেক্ট মানে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে, অর্থাৎ সাবজেক্ট গুলো একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। আই মানে আমি, উই আমরা, ইউ তুমি, হি সে, দে তারা, বা রহিম করিম, যে কোনো মানুষের নাম হতে পারে, তাই না? অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট আই, অথবা কি বলছি, উই, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম, এই ধরনের কিছু ওয়ার্ড আমার সাবজেক্ট হয়। সাবজেক্ট গুলো এরকম একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। আর মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করতে হয়। যারা একদমই দুর্বল, ভালোভাবে ফোকাস করেন, সাবজেক্টের পরেই আমাদের ভার্বের ব্যবহারটা করতে হয় ইংরেজি ভাষায়। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব দ্বারা মূলত কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, এগুলো বোঝায়। ভার্ব হচ্ছে যেটা অ্যাকশন দেয়, কাজ করে। বাংলায় কিন্তু ভার্ব লাস্টে বসে, আওয়ার মাদার টাং ইজ বাংলা, বাংলায় ভার্ব বসে শেষে। কিন্তু ইংলিশে ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে। তাহলে আমি যদি বলি আই ইট, আমি খাই। আমি যদি বলি উই প্লে, আমরা খেলি। আমি যদি বলি ইউ ডু, তুমি করো। আমি যদি বলি হি ড্রাইভ, সে চালায়। ড্রাইভ মানে চালানো। হি রাইট। আমি যদি বলি শি ড্র, সে আঁকে। ড্র মানে কি? আঁকা। আমি যদি বলি দে গো, তারা যায়। আমি যদি বলি রহিম স্পিক, রহিম বলে। এরকম প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব বসে। এবং আমি এটাও বলছিলাম, যারা মূলত ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে আমাদের ভার্বের ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হয়, ভার্ব সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হয়। তো সেগুলো আমি শেখাবো এখানে, যেহেতু আপনারা পেইড কোর্স করছেন। সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন, আমি সবকিছু দেখবো, এটা নিয়ে ভাবতে হবে না। তো এগুলো হচ্ছে আমাদের ভার্ব। আর সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে এই এক্সটেনশনের জায়গাটা, এটা অটোমেটিক্যালি চলে আসে একটা বাক্যে। এগুলো আমি আপনাদেরকে বলছিলাম। ধরুন আমি খাই, কি খান আপনি? এটা সিচুয়েশন অনুযায়ী যা খান সেটা আপনি বসাবেন। আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, সো সেটা আপনি বসাবেন। সো আই ইট রাইস, আমি ভাত খাই, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। উই প্লে, আমরা খেলি। কি খেলি? মানুষ খেলে কি? ফুটবল খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, ক্রিকেট খেলেন, যা খেলেন বলেন। সো উই প্লে ফুটবল, সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু, তুমি করো, মানুষ করে কি? ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। হি ড্রস আ পিকচার, হ্যাঁ, সে একটা ছবি আঁকে। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। দে গো, তারা যায়। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এটা আমার একটা কমপ্লিট সেন্টেন্স। রহিম স্পিক্স ইন ইংলিশ, বা রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে বা ইংরেজিতে কথা বলে। এটা আমার একটা কমপ্লিট সেন্টেন্স। তো এইভাবে প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরেই আমাদের ভার্ব বসে। আর ভার্ব বসালে, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে, এক্সটেনশনের যে অংশটা, বাকি যে অংশটা, সেটা অটোমেটিক্যালি চলে আসে। তো এইভাবে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়। এখন আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম, সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে দেখিয়েছিলাম যে শুধুমাত্র সেন্টেন্স বা বাক্য এইভাবে তৈরি করে রাখলে হবে না। আমাদের একটা বাক্যকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হবে। সেটা তো একটা সাইড। আরেকটা বিষয় বলছিলাম, যে একটা সেন্টেন্সকে আমি কিভাবে বড় করতে পারি। সেকেন্ড ফ্রি ক্লাসে বলছিলাম যে একটা এরকম একটা সেন্টেন্স, আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, আমরা অ্যাজ ইউজুয়াল এই ধরনের সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত। কিন্তু কিভাবে এই জায়গাটা থেকে আমরা আরো এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে বলছিলাম অ্যাডভার্বের ব্যবহার করে। এই যে তিনটা বিষয় লিখছি, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, এগুলো কি সেটাও বলছিলাম। কোনো বাক্যের ভার্বকে
কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক, এমন কোনো বাক্য যেখানে সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা একই বস্তু, তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। যেমন বি ভার্ব গুলো যদি মেইন ভার্ব হিসেবে বসে, মানে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার, আমি যদি বলি হি ইজ আ টিচার, অর্থাৎ যে লোকটা হি সেই লোকটাই টিচার, যে টিচার সেই হি। হি ইজ হ্যাপি, যে হি সেই হ্যাপি। আই অ্যাম আ ফার্মার, যে আই সেই ফার্মার। তো এরকম অ্যাম ইজ আর কোনো বাক্যে মেইন ভার্ব হিসেবে বসলে সেগুলোকে মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে, অ্যাম ইজ আর ওয়াজ আর। অর্থাৎ এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্টে যে থাকে, অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তু থাকে, অবজেক্টও ঠিক তাকে নিয়েই বলা হয়, এগুলোকে কমপ্লিমেন্ট বলে। আর অ্যাডভার্বিয়াল কি? একটি বাক্যের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ অফেন, এগুলো দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্বিয়ালস পাওয়া যায় বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। তো এই ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। যেমন আমি ভাত খাই, আর ঠিক আছে, এবার আপনি এটাকে হাউ দিয়ে কোশ্চেন করেন, তো ভার্বটাকে, ভার্ব কোনটা? ইট। এবার হাউ ডু ইউ ইট রাইস, আপনি কিভাবে ভাত খান, অর্থাৎ ভাত খাওয়ার সময় আপনার আচরণটা কেমন, ম্যানারটা কেমন, বিহেভিয়ারটা কেমন। আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, অনেকে আছে না স্লোলি ভাত খায়। হ্যাঁ, এই আমার কিন্তু বাক্যটা একটু বড় হলো, রাইসের ওইখানে ফুল স্টপ ছিল, সেইখান থেকে স্লোলির পরে, অর্থাৎ দুটো এক্সট্রা ওয়ার্ড আমি নিয়ে আসতে পারলাম। আবার প্রশ্ন করেন হোয়ার দিয়ে, আপনি যে ভাত খান আপনি কোথায় খান? সো আই ট্রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই। এই যে অ্যাট মাই রুম, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস হোয়ার দিয়ে কোশ্চেন করে পাওয়া যায়, তাহলে আমার বাক্যটা আরো একটু বড় হলো। আবার আপনি কোশ্চেন করেন ওয়েন ডু ইউ ইট রাইস, আপনি কখন ভাত খান? সো আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম, আমি যদি বলি 3 টাইমস আ ডে, আমি দিনে বা একটা দিনে 3 বার ভাত খাই, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম ভার্বকে ওয়েন দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়। আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম 3 টাইমস আ ডে, আপনি যে ভাত খান আপনি কেন ভাত খান? ওয়াই ডু ইউ ইট রাইস, আমি আমার শরীরে শক্তি পাওয়ার জন্য ভাত খাই, জাস্ট টু গেট, গেট মানে পাওয়ার, টু গেট মানে পেতে। অথবা আপনি ফর গেটিং, টু বাদে যে কোনো প্রিপোজিশনের পর ভার্ব থাকলে তার সাথে আইএনজি বসাতে হয়, বাট টু এর পরে ভি ওয়ান বসে, এটাকে ইনফিনিটিভ বলে। হ্যাঁ, সো ফর গেটিং যে কোনো একটা বসালেই হবে, এটা কারেক্ট। এন ই আর জি, ফর গেটিং এনার্জি ইন মাই বডি। টোটাল বাক্যটা আমি কি লিখলাম? যে I eat rice very slowly at my room 3 times a day to get or for getting energy in my body. তা আমার এই বাক্যটা রাইস পর্যন্ত ছিল, এখানেই ফুল স্টপ ছিল, কিন্তু এখান থেকে বডি পর্যন্ত আনলাম, কতগুলো এক্সট্রা ওয়ার্ড অ্যাড করলাম, ফ্রেজ অ্যাড করলাম। সেটা কিভাবে করলাম? অ্যাডভার্বের ব্যবহার করে, ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। কি দিয়ে কোশ্চেন করে? হাউ, হোয়ার, ওয়েন অ্যান্ড হোয়াই, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করে। হাউ দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়, অর্ডার অনুযায়ী এটা আগে বসাতে হয়। দেন হোয়ার দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। এরপরে হচ্ছে হোয়েন দিয়ে কোশ্চেন করলে অর্ডার অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়। হোয়াই দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ রিজন পাওয়া যায়। এইভাবে যে কোনো সেন্টেন্সের ভার্বকে কোশ্চেন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে বাক্য বড় হয়। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। কিভাবে? হাউ ডাজ হি ড্রাইভ এ কার, হি ড্রাইভস আ কার, আমি যদি বলি ভেরি কেয়ারফুলি, সে খুবই কেয়ারফুলি গাড়ি চালায়। ওয়ার, কোথায় গাড়ি চালায়, আমি যদি বলি যে অন দা বিজি রোড, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। সে যে বিজি রোডে গাড়ি চালায় কেয়ারফুলি, কখন চালায়? ইন দা ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। সে যে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, সে কেন সন্ধ্যাবেলায় গাড়ি চালায়? টাকা আয় করার জন্য, টু আর্ন, অর ইউ ক্যান সে দ্যাট ফর আর্নিং মানি। সো দেখেন বাক্যটা কতটুকু ছিল, হি ড্রাইভস এ কার, বাট সেইখান থেকে একটা সিম্পল বাক্যকে আমি কত বড় করলাম, কিভাবে? অ্যাডভার্বের ব্যবহার করে। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ, সব থেকে ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি বা টেকনিক, যেটা ফলো করে আপনি রাইটিং এ এক্সপার্ট হতে পারেন। অর্থাৎ ভার্বকে কোশ্চেন করতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা, তাহলে বাক্যকে বড় করা যায়। আমরা অনেকেই প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে, স্পিকিং করার ক্ষেত্রে, ফ্রি হ্যান্ডে লেখার ক্ষেত্রে ছোট ছোট সেন্টেন্স বা বাক্য বলে থেমে যায়, একটা বাক্যকে বড় করতে পারি না, লং করতে পারি না, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। সেটা জাস্ট এইভাবে অ্যাডভার্বের ব্যবহার করে নিয়ে আসা যায়, অর্থাৎ ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। এই গেল আমাদের একটা সাইড, কি কি কোন সাইড? যে সেন্টেন্স কিভাবে বড় হয়, সেন্টেন্স বা বাক্য কিভাবে লং হয়, কিভাবে বড় করা যায়, এটা আমার রাইটিং এর একটা ফাংশন। এইবার আসি আমি স্পিকিং এর কাছে, এটা আমি রাখি এখানে। আমাদের স্পোকেন ইংলিশটা মূলত কি? আমি ইংলিশে কথা বলতে পারি না কেন? এই যে আপনারা কোর্স করছেন, ভর্তি হয়েছেন, আমার কাছে আসছেন স্পিকিং শিখতে, এইটা মূলত কেন?
এইটা কেন আপনি পারেন না? এর মেইন রিজন হচ্ছে, আমি একটু এটা ডিলিট করে দিই। এর মেইন রিজন হচ্ছে, দেখেন আমি এখানে যে সেন্টেন্স বা বাক্যগুলো লিখছি, এই বাক্যগুলো যারা টেন্স চেনেন বা টেন্স বোঝেন, সাবজেক্টের পরে ভার্ব আছে তাই না? এই ভার্ব দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স প্রত্যেকটা, কারণ সাবজেক্টের পরে যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট ফর্ম। আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অন, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ কোন একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল হয়, কেউ কোনো কাজ প্রতিদিন করে, তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। এই যে বাক্যগুলো আমি লিখলাম এগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার। এইটা অ্যাজ ইউজুয়াল কোনো কাজ হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স তিন প্রকার। টেন্স মানে কি? সময় বা কাল। তো প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এই তিনটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে আপনারা জানেন: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনে চারে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই 12টা স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে কি হবে জানেন? 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন একটা পার্টিকুলার ভার্বকে দিয়ে। একটা ভার্বকে 12 ভাবে, 12টা ওয়েতে, 12 দিকে, 12টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন, যদি টেন্সের স্ট্রাকচার গুলো জানা থাকে, টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা বা ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে। এটা হচ্ছে আমাদের মেইন কথা। অর্থাৎ আমরা যখন ইংলিশ স্পিকিং করব বা ফ্রি হ্যান্ডে কিছু লিখবো, কারোর সঙ্গে আপনি যখন কমিউনিকেট করবেন বা কনভারসেশন করবেন, একটা স্টেবল পজিশনে, একটা স্টেবল টাইমে কথাকে রেখে বলতে পারবেন না। আপনার সময়ের পরিবর্তন করতে হবে, কালের পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনটা কিভাবে করবেন? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। এই যে আমরা টেন্স শিখি, বলছি যে টেন্সের 12টা স্ট্রাকচার আছে। এই 12টা স্ট্রাকচার মানে কি জানেন? 12 জায়গায় 12 ধরনের ভার্ব বসে, ভার্বের ফর্ম বসে। এবং আমরা যখন বাংলা একটা কথা ভাবি, সেটা যে টাইমে ভাবতেছি ওই টাইম অনুযায়ী ইংলিশে যে ভার্বের ফর্মটা হবে, ওইটা আমরা পুট করতে পারি না বা বসাতে পারি না বলেই ইংলিশ স্পিকিং করতে পারি না, কথা বলতে পারি না। যেমন এটা আমি দেখিয়েছিলাম আপনাদের। মনে করেন এ এবং বি দুইজনের ভিতরে একটা স্যাম্পল কনভারসেশন হচ্ছে। এ বি কে বলছে, তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? এটা বলছে এ বি কে। এবার বি বলছে যে আমি খাইনি। আই হ্যাভ নট আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। তুমি কি এখন ভাত খাইতেছো? অর্থাৎ আর ইউ ইটিং রাইস নাও? এবার এ বলছে যে আমি তো সকালে ভাত খেয়েছিলাম। আই এট রাইস ইন দা মর্নিং, আমি এখন খাবো না। আই আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। এই যে বাক্যগুলো আমি লিখলাম, এই প্রত্যেকটা বাক্যে একটা কমন ওয়ার্ড, কমন ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট। এই ইট মানে কি? ইট মানে আমরা জানি খাওয়া। কিন্তু এই খাওয়া কথাটাকে, ইট শব্দটাকে দেখেন, আমি কোথাও লিখছি ইটেন, কোথাও লিখছি EATING ইটিং, কোথাও লিখছি ATE এট, কোথাও লিখছি উইল নট ইট। অর্থাৎ ইট কিন্তু কোথাও লিখলাম না। তাহলে আমি এই ইট শব্দটাকে ইটেন, ইটিং, এট, উইল নট ইট, এগুলো আমি কেন লিখলাম? কারণ আমার সময়ের পরিবর্তন হয়েছে, কালের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের জন্য টেন্সের পরিবর্তন করতে হয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, লাস্টেরটা ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। এই যে বিভিন্ন টেন্সে আমি কথাগুলো বললাম, এই বিভিন্ন টেন্স মানে কি? বিভিন্ন ভার্বের পরিবর্তন। টেন্সের স্ট্রাকচার মানে কি? ভার্বের ফর্মের পরিবর্তন। অর্থাৎ এই যে ইট মানে খাওয়া, এটা একটা প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে শত শত হাজার হাজার ভার্ব আছে। এই প্রত্যেকটা ভার্বের টোটাল 5টা করে ফর্ম থাকে। আমাদের গ্রামার বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে। এটা বলে কনজুগেশন অফ ভার্ব বা ফর্মস অফ ভার্ব। এই ভার্বের ফর্মটা এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক রকম হয়ে কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা আমরা ইনস্ট্যান্টলি বাংলায় ভেবে ইংলিশে বসাতে পারি না, লিখতে পারি না, বলতে পারি না, বলেই কথা বলতে পারি না। যেমন ইট, এর একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে এট, এর পাস্ট পার্টিসিপল ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ইটিং। এই লাস্টের দুইটা ফর্ম থাকে না, কারণ এগুলো মনে করা হয় যে টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়, বাট এদেরও প্রয়োজন আছে। এর থার্ড পার্সন ফর্ম ইটস। এই যে রাইট মানে কি? লেখা। এর পাস্ট ফর্ম হচ্ছে রোড, পাস্ট পার্টিসিপল রিটেন, WRITTEN, প্রেজেন্ট পার্টিসিপল রাইটিং, থার্ড পার্সন রাইটস। এরপর আমি যদি বলি যে ড্রাইভ, এই ড্রাইভ মানে কি? চালানোর পাস্ট পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, পাস্ট পার্টিসিপল ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রাইভিং, থার্ড পারসন ড্রাইভস। এই যে প্রত্যেকটা ভার্বের যে ফর্ম আছে, এই স্পিক মানে বলা, এর পাস্ট ফর্ম স্পোক, পাস্ট পার্টিসিপল স্পোকেন,
প্রেজেন্ট পার্টিসিপল স্পিকিং, থার্ড পারসন স্পিক্স। এই প্রত্যেকটা ভার্বের এই ফর্মগুলো এক এক করে আলাদা আলাদা করে আমরা শিখবো। এইটা যে পারবে তার ভোকাবুলারি ডেভেলপ হয়ে যাবে এবং টেন্স শেখাও হয়ে যাবে। তো টেন্সের স্ট্রাকচার কি, যেমন আমি যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস, কথাটা বোঝেন, ভার্ব টু প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আমি যদি বলি সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টেন্সের যে এই যে স্ট্রাকচার, টেন্সের স্ট্রাকচার মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচার, টেন্সে কিন্তু সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। এই অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। তো যদি আমার টেন্স জানা থাকে, একটু ওয়েট করেন, এখনই শেষ করে দিব, আর খুব বেশি সময় নিব না, 11টার ভিতর শেষ হয়ে যাবে। তো আহ আহ ধর্মের পরিবর্তনের মাধ্যমে কথার পরিবর্তন হয়ে যায়। তো যেমন দেখেন, আমি যদি বলি হি ড্রাইভস এ কার, এর মানে হচ্ছে সে একটা গাড়ি চালায়। এই ড্রাইভ মানে চালানো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, প্রতিদিন করে, রেগুলার হইতে করে। আমি কি বলছি, আপনি যখন প্র্যাকটিক্যালি কথা বলবেন, when you are going to communicate with others person or people, when you are going to make a conversation with someone or foreigner, you cannot speak English on a stable position. You have to change your sense, you have to change your thought or time. So how can you do that? You can do it by changing the forms of verb, maintaining correct structure of tense. So হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, হি সাবজেক্ট, অবজেক্ট এ কার, পরিবর্তনটা কোথায়, এই ভার্বে, হি ড্রোভ এ কার, এর মানেই সে গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। আমরা মূলত বাংলায় এমন কোনো টাইমে কথা, একটা কথাকে ভাবি, সেই টাইম অনুযায়ী ইংলিশে যে ভার্বের ফর্মটাকে ইউজ করতে হয় সাবজেক্টের পরে, সেটা আমরা ইউজ করতে পারি না। এবং এইটা না পারার কারণেই মূলত ইংলিশে কথা বলতে পারি না। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হ্যাঁ। সো এইভাবে আমার কিন্তু দেখেন এই যে 9টা টেন্স শেষ। এরপর আমি যদি হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। অর্থাৎ আমার সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার। আমার সময়ের পরিবর্তনের জন্য, কথার পরিবর্তনের জন্য, টাইমের পরিবর্তনের জন্য, সেন্সের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায় হলো, পরিবর্তনটা কিন্তু হলো ভার্বের ফর্মে। সেই ভার্বের ফর্মের পরিবর্তনটা আমাকে বুঝতে হবে। তো এরকম যদি টেন্স জানা থাকে, একটা পার্টিকুলার ভার্বকে সর্বোচ্চ 12টা টাইমে, 12টা হইতে 12 ভাবে আমি নিতে পারবো বা বলতে পারবো। আমাদের দরকার এইটাই। আমার স্পোকেন ইংলিশটা কি, আমি ইংলিশে কথা বলতে পারি না কেন, স্পিকিং করতে পারি না কেন, এর মেইন রিজনটা হচ্ছে আমি যে টাইমে কথাটা বলতেছি বাংলায়, সেই টাইম অনুযায়ী ইংলিশে যে ভার্বের ফর্মটাকে ইউজ করতে হবে, সেটা আমি পারছি না টেন্স মেনটেন করে করতে, তাই কথা বলতে পারি না। তো সেইটা ইনস্ট্যান্টলি করা শিখতে হবে। তো টেন্স জানা থাকলে সর্বোচ্চ 12টা টাইমে একটা কথাকে মডিফাই করা যায়। তো এই 12টা টাইম মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। এর জন্য আমি আপনাদেরকে বলছিলাম মডাল সেমি মডাল শিখতে হয়, যেটা মনের হোল সেন্স থটটাকে আরো ব্রডেন্স করে, আরো বাড়িয়ে দেয়। আমি যদি আপনাকে বলি সে গাড়ি চালাতো, এটা কোন কোন টেন্স দিয়ে বলবেন, কোনো পাস্ট টেন্স এটা হবে না। আমি যদি বলি সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল, তার গাড়ি চালানোর কথা, তার আজ গাড়ি চালানোর কথা ছিল, তাকে প্রতিদিন এই গাড়িটা চালাতে হয়। এই যে চালাতে হয়, চালানো উচিত, চালাতে হবে, চালানোর কথা ছিল, চালাইতো, এগুলো হ্যাঁ। চেঞ্জ দিয়ে বলতে পারবেন না। মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, সেমি মডাল হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোকে মেনটেন করে বলতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের পরে 18টার মতো মডাল সেমি মডাল আছে, টোটাল 30টা স্ট্রাকচার হতে পারে টেন্স আর মডেল দিয়ে। অর্থাৎ আমি যদি বলি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে, এই মডেলের একটা সুবিধা হচ্ছে
মডেলের পর মেইন ভার্বটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে থাকে। টেন্সে স্ট্রাকচার গুলোতে যেমন মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয় এক একটা টেন্সে, কখনো ভার্বের সাথে এস বা ইএস, কখনো V2, কখনো V3, অর্থাৎ ডি, ইডি, টিএন, আইএনজি এগুলো বসে। কিন্তু মডালের ক্ষেত্রে এরকম হয় না। মডাল হচ্ছে অন কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব, এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। এদের পরে যে মেইন ভার্বটা বসে এটা বেস ফর্মে থাকে। তাহলে হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। হি উড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি মাস্ট ড্রাইভ এ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। তো এইভাবে আপনার পরিবর্তনটা কোথায়, এই যে যেটা বলছি ভার্বের ফর্মে। সাবজেক্ট হি, অবজেক্ট একার, ভার্বের ফর্মেই মূলত পরিবর্তন হয়। তো টেন্স আর মডেল জানা থাকলে টোটাল 30টার মতো স্ট্রাকচার হয়। অর্থাৎ এই যে ড্রাইভ মানে যে চালানো, আমরা জানি কি বললাম, ড্রাইভ মানে কি চালানো। এই চালানো কথা থেকে 30টা ওয়েটে 30 দিকে 30 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন। আর এটা যদি আপনি পারেন, তাহলে হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু কনভার্ট ইট ইন ইংলিশ, you will be able to translate it in English instantly. Whatever you want to express from your own mind, you will be able to speak in English fluently if you have clear concept about this basic and raw structure. But শুধু সেন্টেন্স তৈরি করে রাখলে হয় না, এগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হয়। তো সেগুলো আমি পরে শেখাবো। তো আর এর সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে, এই যে 12টা টেন্স 18টা মডেল সেমি মডেল বলছি, এগুলোর আবার একটা রিভার্স স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, সেটা জানতে হয়। অর্থাৎ 1 নম্বর পয়েন্ট আমি যদি বলি, প্রথমত ফর্মস অফ ভার্ব, ভার্বের ফর্ম সম্পর্কে একটা কনসেপ্ট আমাদের রাখতে হবে, এটা আমি আপনাদেরকে শেখাবো। 2 নম্বর হচ্ছে টেন্সের ব্যবহার জানতে হবে। 3 নম্বর হচ্ছে টেন্স দিয়ে সমস্ত ভাব প্রকাশ করা যায় না, এই জন্য মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের একটা ব্যবহার জানতে হবে। 4 নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এই যে 4টা পয়েন্ট আমি মেনশন করলাম এখানে, এই 4টা পয়েন্ট যদি আপনারা কেউ ডেভেলপ করে আসতে পারেন, গ্যাদার করে আসতে পারেন, এগুলো আমি শেখাবো। বাট যদি আপনারা নিজের মতো করেও পড়েন বা এই জায়গাটা যদি ফোকাস করতে পারেন, এটা যদি ভালোভাবে একটা কনসেপ্ট নিতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এইগুলো পারলে কথা বলার জন্য যা কিছু লাগে সেটা আমি করাবো। সেই স্ট্র্যাটেজি সেই টেকনিক ফলো করানোর দায়িত্ব আমার, এগুলো শেখানোর দায়িত্ব আমার, আমি এগুলো ইন ডিটেলসে শেখাবো। বাট আপনাদেরকে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমি প্রথমে বলে রাখলাম, একটা আউটলাইন দিয়ে দিলাম, একটা গাইডলাইন দিয়ে দিলাম, যে এই 4টা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর ডেভেলপিং ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফর uh, building up your foundation about this language. You have to learn about these 4 topics: forms of verb, tense, মডেল অ্যান্ড সেমি মডেলের ব্যবহার, প্যাসিভের ব্যবহার। কেউ কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? আমি কি বললাম জাস্ট একটা আউটলাইন দিয়ে দিলাম। এইটুকু পারলে কথা বলানোর দায়িত্ব বা ফ্রি হ্যান্ড ডেভেলপ করানোর দায়িত্ব আমার, আমি সেটা করে দিই। ঠিক আছে? সো আমি আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিব, আর আমার লেখা শর্ট পিডিএফ এর যে বইটা আছে সেটা আমি পাঠিয়ে দিব। আর অফলাইনে যদি বই কেউ অর্ডার করতে চান সেটা করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে, আমি লিংক দিয়ে দিব। আর কনভারসেশনের আলাদা একটা গ্রুপ করে দিব। আর একটা কাজ হচ্ছে, আপনাদের এই যে টাং টুইস্টার গুলো দিয়েছে এগুলো প্র্যাকটিস করতে হবে, গ্রুপ করে দিয়ে সেটা প্র্যাকটিস করবেন। এবং এই টাং টুইস্টারের পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব, দিলে আপনারা সেগুলো একটু পড়বেন। কারো কোনো কথা থাকলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাবেন, আমি সবার সাথে ডিসকাস করব।